হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডে স্লাইড। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে সেল। তো এই সেল চ্যাপ্টারের প্রথম লেকচারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এটা একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে তোমরা অনেকেই অনেক জায়গায় সেল চ্যাপ্টারটা পড়েছো, তবে এখানে যেরকম কনসেপচুয়াল ক্ল্যারিটির সাথে এই চ্যাপ্টারটা করানো হবে তেমন তোমরা কোথাও করোনি, দিস ইজ মাই গ্যারান্টি। আর এই ধরনের কন্টেন্ট তৈরি করতে কিন্তু প্রচণ্ড পরিশ্রমের প্রয়োজন হয়, অত্যন্ত এফার্ট লাগে। তো দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট যে প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যাতে প্রত্যেকে এর বেনিফিটটা নিতে পারে। ওকে, তো চলো আজকে লেকচারটা তাহলে শুরু করা যাক উইথ ফুল অফ এনার্জি। প্রথমেই আমরা কথা বলে নেব যে হোয়াট ইজ আ সেল। সেলটা কি জিনিস? এটা হলো ফান্ডামেন্টাল structure and functional unit of all living organism। এই সেল হলো আমাদের যে কোনো জীবিত বস্তুর মূল কার্যগত, গঠনগত এবং কার্যগত একক। ওকে, ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল মানে আমাদের গঠনগত একক। এর মানে কি, যে যে কোনো লিভিং অর্গানিজম বা জীবিত যে প্রাণী বা উদ্ভিদ, তাদের প্রত্যেকের শরীর কিন্তু আমাদের এই সেল দিয়েই তৈরি, একাধিক সেল দিয়ে তৈরি। আর ফাংশনাল ইউনিট মানে সেই যে কোনো উদ্ভিদ বা প্রাণীর আহ, দেহে যে সমস্ত জৈবিক ক্রিয়াগুলো হয়, প্রত্যেকটা অল অল ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বায়োলজিক্যাল ফাংশনস বায়োলজিক্যাল ফাংশনস যেগুলো হয়ে থাকে, সে সমস্ত কিন্তু আমাদের এই সেলের মধ্যেই হয়ে থাকে। ওকে, তো যে কোনো জীবিত উদ্ভিদ বা প্রাণী বা জীবিত বস্তুর দেহে যে সমস্ত জৈবিক ক্রিয়াগুলো হয়ে থাকে, সে সমস্ত কিন্তু এই সেলের মধ্যেই হয়ে থাকে। ওকে, তো অল দ্য বায়োলজিক্যাল ফাংশনস আর ক্যারিড আউট উইদিন দ্য সেল। সমস্ত জৈবিক ক্রিয়াকলাপ কিন্তু এই সেলের মধ্যেই হয়ে থাকে, তাই এটাকে ফাংশনাল ইউনিট বা কার্যগত এককও বলা হয়। ওকে, তো যে কোনো জীবিত বস্তুর যে মূল গঠনগত এবং কার্যগত যে একক, এটাকে সেল বলা হয়। এটাকে বিল্ডিং ব্লকও বলা হয়। ওকে, বিল্ডিং ব্লক মানে যে জিনিসটা দিয়ে কোনো জিনিস তৈরি হয়। ওকে, এই সেল দিয়েই কিন্তু সমস্ত লিভিং থিং বা লিভিং অর্গানিজম কিন্তু তৈরি হয়। ওকে, তাই এটাকে কিন্তু ইউনিট বলা হয়। আর এই ইউনিটটা আমাদের স্ট্রাকচারাল ইউনিট অ্যান্ড ফাংশনাল ইউনিট দুটোই। ওকে, এরপরে আমাদের সেলটা অনেকটা এরকম দেখতে হয়। এটা একটা অ্যানিম্যাল সেল। ওকে, সেলের অনেক ধরনের টাইপ আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। এটা আমাদের একটা টিপিক্যাল অ্যানিম্যাল সেল, যেটাকে বলা যেতে পারে একটা আদর্শ প্রাণী কোষ। ওকে, এরপরে এই যে সেল, এই সেলটা প্রথম যে ডিসকভারি হয়েছিল সেটা ছিল কিন্তু একটা বাই চান্স ডিসকভারি। দ্যাট ওয়াজ বাই চান্স ডিসকভারি। ওকে, এটা বাই চান্স ডিসকভারি হয়েছিল, এটা কিন্তু ইন্টেনশনালি কিন্তু ডিসকভারিটা হয়নি। এর যে ডিসকভারি, ওকে, এইটা কিন্তু দিস ইজ ডিসকভারি। তো এই যে সেলের আবিষ্কার, এইটা কিন্তু আমাদের লাইট মাইক্রোস্কোপ এর সাথে কিন্তু জড়িত। যখন লাইট মাইক্রোস্কোপটা আমাদের ডিসকভারি হয়, তারপরেই কিন্তু আমাদের এই সেলটা ডিসকভারি হয়। এটার সাথে কিন্তু আমাদের সেলের ডিসকভারিটা অত্যন্ত জড়িত। ওকে, এই লাইট মাইক্রোস্কোপ কিন্তু সর্বপ্রথম যিনি ডিসকভার করেন তিনি হচ্ছেন আমাদের রবার্ট হুক। ওকে, তো রবার্ট হুক ফার্স্ট ডিসকভার্ড দ্য লাইট মাইক্রোস্কোপ, which is also known as compound microscope. This is not simple, compound microscope. ওকে, দিস ইজ নোন অ্যাজ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ। আর তিনি যখন এই মাইক্রোস্কোপটা ডিসকভার করেন, তখন তার কাছে একটা কর্ড ছিল। আগের আগের সময় এইটা কিন্তু আমাদের 1665-এর কথা। ওকে, সেই সময় কিন্তু প্লাস্টিকের তো আবিষ্কার হয়নি, আর মেটালের কিন্তু তখন তেমন ব্যবহার ছিল না। ওকে,
তো ব্যবহার ছিল না বলতে যে কোনো বোতলের ঢাকনায় কিন্তু মেটাল ইউজ করা হতো না, মেটালের ব্যবহার ছিল, তবে যে কোনো বোতলের ঢাকনায় কিন্তু মেটাল ইউজ করা হতো না। সেখানে একটা বিশেষ জিনিস ইউজ করা হতো, এটাকে বলা হয় কর্ক। ওকে, কর্ক। এই যে কর্ক, এই কর্কটা কিন্তু আমাদের একটা গাছ আছে, ওক, ওক গাছ, ওক ট্রি। এই ওক ট্রির যে ছাল বা বার্ক, এই বার্ক বা ছাল থেকে কিন্তু আমাদের এই কর্কটা তৈরি হয়। এই যে কর্ক, এটা দিয়ে কিন্তু আমাদের যে বোতলের ঢাকনা বা ছিপি, এটাকে তৈরি করা হয়। তো ওনার কাছে একটা ছিপি ছিল, ওকে, দ্যাট ইজ আ কর্ক। তো মাইক্রোস্কোপটা ডিসকভারি করার পর তিনি এই যে কর্কটা ছিল তার কাছে, সেটাকে কিন্তু তিনি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখার চেষ্টা করেন। তো সেখানে তিনি দেখতে পান যে কিছু কম্পার্টমেন্ট লাইক স্ট্রাকচার, তার ভেতরে কিছু কম্পার্টমেন্ট লাইক বা ছোট 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 রুম বা কম্পার্টমেন্ট এরকম তিনি দেখতে পান। ওকে, আর ল্যাটিন শব্দে, ল্যাটিন শব্দে কিন্তু আমাদের যে কম্পার্টমেন্ট, এইটাকে কিন্তু বলা হয় সেলা। ওকে, তিনি এটার নাম দিয়েছিলেন সেলা। ওকে, সেখান থেকে নাম এসছে সেল। তো দ্য সেল টার্ম ওয়াজ অরিজিনেটেড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সেলা। আর এই সেলার মানে হচ্ছে কিন্তু স্মল কম্পার্টমেন্টস। ওকে, স্মল কম্পার্টমেন্টস। ওকে, এবার ইনি ছিলেন রবার্ট হুক। আর এইটা হচ্ছে আমাদের লাইট মাইক্রোস্কোপ। ওকে, দিস ইজ অলসো নোন অ্যাজ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। দিস ইজ লাইট মাইক্রোস্কোপ। ওকে, তো সেল ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই রবার্ট হুক। তো রবার্ট হুকই ছিলেন যিনি প্রথম সেলটাকে আবিষ্কার করেন। ওকে, ইন কর্ক। কোথায় আবিষ্কার করেন? কর্ক। কর্কটা কি একটু আগেই বললাম, এটা কিন্তু সে সময় যে কোনো বোতলের ঢাকনায় ছিপি হিসেবে কিন্তু ইউজ হতো। ওকে, সে সময় কিন্তু প্লাস্টিকের ব্যবহার ছিল না। ওকে, তো কর্কটাকেই সে সময় কিন্তু বোতলের ছিপি বা ঢাকনা হিসেবে ইউজ করা হতো। ওকে, তো তার কাছে তখন যে কর্কটা ছিল সেটাকেই তিনি মাইক্রোস্কোপের নিচে দেখেন। আর সেই সেই যে কর্ক, সেখানে তিনি কি দেখতে পান? ছোট ছোট কম্পার্টমেন্টের মতো স্ট্রাকচার দেখতে পান। আর সেই কম্পার্টমেন্টকে ল্যাটিন ভাষায় বলা হতো সেলা। আর সেইখান থেকে কিন্তু সেল টার্মটা তিনি দেন। ওকে, এরপরে রবার্ট হুক ফার্স্ট ডিসকভার দ্য সেল। তো তিনি প্রথম সেলটাকে যখন অবজার্ভ করেন কর্কে, তখন তিনি সেলটাকে আবিষ্কার করেন। তাই রবার্ট হুক ফার্স্ট ডিসকভার দ্য সেল। আর এই সেলটা তিনি কর্কে দেখেছিলেন, যেটা একটা ডেড টিস্যু, ডেড প্লান্ট টিস্যু, তাই এটা ডেড সেল। তো রবার্ট হুক যে সেলটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে আমাদের ডেড সেল। ওকে, তো দ্য সেল উইচ ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট হুক, দ্যাট ওয়াজ আ ডেড সেল। ওকে, দ্য টার্ম সেল ওয়াজ কয়েন্ড বাই রবার্ট হুক। আর এই যে সেল, এই টার্মটা কিন্তু কার দেওয়া? এটা হচ্ছে আমাদের রবার্ট হুকেরই দেওয়া। রবার্ট হুকই ছিলেন যিনি সর্বপ্রথম এই সেল নামটা দেন। তো সেল নামের পিছনে কারণটা কি? সেল ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ থেকে এটা আসা। আর এর ল্যাটিন শব্দটা কি? সেলা, দ্য ল্যাটিন ওয়ার্ড সেলা। ওকে, এর মানেটা কি? এর মানে হচ্ছে আমাদের স্মল কম্পার্টমেন্টস অর স্মল রুমস, ছোট ছোট কম্পার্টমেন্ট বা ছোট ছোট রুম বা ঘর, ছোট ছোট কম্পার্টমেন্টের মতো দেখতে তিনি পেয়েছিলেন কর্কের মধ্যে, তাই সেখান থেকে তিনি নাম দেন সেলা। আর এই সেলা থেকেই কিন্তু আমাদের সেল শব্দটা পরবর্তীতে এসেছে। ওকে, তো এই কম্পার্টমেন্টগুলো দেখতে কিরকম? অনেকটা আমাদের মৌমাছির চাকের মতো দেখতে। ওকে, মৌচাক যেরকম দেখতে হয়, হানিকম, যেটা আমাদের হানিকম, এই হানিকম যেরকম দেখতে হয় স্মল কম্পার্টমেন্টস, এই রকম কিন্তু আমাদের সেলগুলো দেখতে হয়। ওকে, স্পেশালি প্লান্ট সেল। তো রবার্ট হুক যেটা দেখেছিলেন সেটা হচ্ছে অনেকটা এইরকম। ওকে, এখানে কক, কক টিস্যু বা কক সেলগুলো এরকম দেখতে হয় স্মল কম্পার্টমেন্টসের মতো। এইটাকে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা এরকম দেখতে পাবো যে এখানে আমাদের স্মল কম্পার্টমেন্টস রয়েছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কম্পার্টমেন্টের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি। আর এই যে কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টগুলোকে ল্যাটিন শব্দে বলা হয়, ল্যাটিন শব্দে বলা হয় কিন্তু সেলা। ওকে,
So cell term was coined by Robert Hooke. Robert Hooke was the first who discovered the cell, and the cell was dead cell, and he discovered the cell in cork tissue. ওকে, তো এই সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এইটা হচ্ছে আমাদের একটা ওক ট্রি, আর এই গাছের যে ছাল বা বার্ক, এখান থেকে কিন্তু কর্ক তৈরি করা হয়। ওকে, দিস ইজ ওক ট্রি। ওকে, সো হোয়াট ইজ কর্ক? কর্ক ইজ দ্য আউটার বার্ক অফ দ্য ওক ট্রি। ওক গাছের বাইরের যে ছাল সেটা হচ্ছে কর্ক। ওকে, এরপরে অ্যান্টন ভন লিভেনহক অথবা এবি লিভেনহক, ইনি প্রথম লিভিং সেলটাকে ডিসকভার করেন। ওকে, প্রথম যে জীবিত কোষ সেটা কে ডিসকভার করেন? সেটা হচ্ছে আমাদের এবি লিভেনহক বা অ্যান্টন ভন লিভেনহক। ওকে, তিনি যে সমস্ত জিনিসের উপরে স্টাডি করেছিলেন সেটা হচ্ছে আমাদের প্রোটিস্টা, ব্যাকটেরিয়া, আরবিসি অ্যান্ড স্পার্ম সেল, এই সমস্ত সেলের উপরে কিন্তু তিনি স্টাডি করেছিলেন। হি স্টাডিড দ্য মুভমেন্ট অফ দিস সেলস। তিনি এ সমস্ত কোষের কিন্তু মুভমেন্টটাকে স্টাডি করেছিলেন, আর সেখান থেকে কিন্তু তিনি লিভিং সেলটাকে ডিসকভার করেন। আর এই সমস্ত যে সেল, প্রোটিস্টা, ব্যাকটেরিয়া, আরবিসি অ্যান্ড স্পার্ম সেলস, এগুলোকে তিনি কালেকটিভলি নাম দেন অ্যানিম্যালকিউলস। এগুলোকে তিনি কালেকটিভলি কি নাম দিয়েছিলেন? দ্যাট ওয়াজ অ্যানিম্যালকিউলস। ওকে, সো প্রোটিস্টা, ব্যাকটেরিয়া, আরবিসি অ্যান্ড স্পার্ম were collectively named as animalcule by অ্যান্টন ভন লিভেনহক। ওকে, এরপরে আমাদের আরেকটা সায়েন্টিস্ট রয়েছে যিনি হচ্ছেন রবার্ট ব্রাউন। ওকে, রবার্ট হুক ছিল প্রথম ডেড সেল ডিসকভার করেন, আর রবার্ট ব্রাউন হি ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন নিউক্লিয়াসটা ডিসকভার করেন, আর এটা তিনি ডিসকভার করেন ফ্রম দ্য রুট অফ অর্কিড প্লান্ট। অর্কিড প্লান্টের যে রুট, সেখান থেকে কিন্তু তিনি নিউক্লিয়াসটা ডিসকভার করেন। ওকে, কে ছিলেন তিনি? রবার্ট ব্রাউন। এন ফর নিউক্লিয়াস অ্যান্ড এন ফর ব্রাউন। ওকে, সো ডোন্ট গেট কনফিউজড। এরপরে আমাদের কিছু নোটেবল পয়েন্ট রয়েছে, যেখানে আমাদের প্রথমে রয়েছে যে সেল ইজ দ্য স্মলেস্ট থিং দ্যাট ক্যান সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি। সেল হচ্ছে সব থেকে ছোট্ট একটা স্ট্রাকচার যেটা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু সার্ভাইভ করতে পারে। ওকে, আর সেল থেকে কোনো কিছু কম, লেস দ্যান এনিথিং লেস দ্যান এ সেল ক্যান নট লিভ ইন্ডিপেন্ডেন্টলি, সেটা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু বাঁচতে পারে না, বা সেটাকে কিন্তু লিভিং থিং হিসেবে গণ্য করা হয় না। ওকে, দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ এ লিভিং থিং। And cellular organization is the definitive features or defining feature of living organism. যে কোনো লিভিং অর্গানিজমের ক্ষেত্রে যে ডিফাইনিং ফিচার সেটা হচ্ছে আমাদের সেলুলার অর্গানাইজেশন। মানে যে কোনো জিনিসকে লিভিং হতে হলে অবশ্যই তার মধ্যে সেলুলার অর্গানাইজেশন থাকতে হবে, মানে তার মধ্যে সেল থাকতে হবে। উইদাউট সেল নাথিং ইজ লিভিং। সেল ছাড়া কোনো কিছুই কিন্তু লিভিং না। তো যেটা স্মলেস্ট স্ট্রাকচার যেটাকে লিভিং হিসেবে কনসিডার করা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের সেল। দ্য স্মলেস্ট স্ট্রাকচার দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ লিভিং, দ্যাট ইজ সেল। সো সেল ইজ দ্য স্মলেস্ট থিং দ্যাট ক্যান সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ লিভিং। সেল থেকে কোনো কিছুই কম বা সেল থেকে ছোট কোনো কিছু স্ট্রাকচারকে কিন্তু লিভিং হিসেবে গণ্য করা হয় না। যে কোনো সেলের মধ্যে যে কোনো মলিকিউলস, যেগুলো বায়োমলিকিউলস থাকে, বায়োমলিকিউলস, সেগুলোও কিন্তু লিভিং হিসেবে কনসিডার করা হয় না। ওকে, যতক্ষণ না পর্যন্ত সে সমস্ত বায়োমলিকিউলস মিলে সেলুলার কম্পোনেন্টস তৈরি করবে, আর সে সমস্ত সেলুলার কম্পোনেন্টস মিলে একটা সেল তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটাকে লিভিং হিসেবে গণ্য করা হবে না। যখন একটা সেল ফর্মেশন হবে তখন সেই সেলটাকে কিন্তু আমাদের লিভিং হিসেবে গণ্য করা হবে। ওকে, এরপর আমরা কোষের সংখ্যার উপর নির্ভর করে বা অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ সেলস, কোষের বা সেলের নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা যে কোনো অর্গানিজমকে দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, তো সেটা হচ্ছে আমাদের ইউনিসেলুলার অর্গানিজম, একটা হচ্ছে আমাদের ইউনিসেলুলার অর্গানিজম, অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের মাল্টি সেলুলার অর্গানিজম। নামের মধ্যেই কিন্তু আমাদের আনসারটা রয়েছে। ইউনি মিন্স ওয়ান অ্যান্ড সেলুলার মিন্স মেড আপ অফ সেলস। ওকে, মানে একটা সেল দিয়ে তৈরি যে অর্গানিজম বা জীব, সেটাকে আমরা কি বলবো? ইউনিসেলুলার অর্গানিজম। অ্যান্ড মাল্টি মিন্স মাল্টিপল, অ্যান্ড সেলুলার মিন্স মেড আপ অফ সেলস। ওকে, তো
মোর দ্যান ওয়ান সেল দিয়ে বা মাল্টিপল সেল দিয়ে যে অর্গানিজমটা তৈরি সেটাকে বলা হয় মাল্টি সেলুলার অর্গানিজম। ওকে, তো আমরা প্রথমে ইউনিসেলুলার অর্গানিজমের কথা বলবো, যেখানে মেড আপ অফ সিঙ্গেল সেল। এই ইউনিসেলুলার অর্গানিজমটা নামের মধ্যেই আমরা বুঝতে পারছি যে ইউনিসেলুলার মিন্স একটা সেল দিয়ে তৈরি হবে। এরপরে অল এসেনশিয়াল ফাংশনস অর অল এসেনশিয়াল বায়োলজিক্যাল ফাংশনস আর ডান বাই সিঙ্গেল সেল। এখানে এই সেলটা যত জৈবিক ক্রিয়াকলাপ রয়েছে বা বায়োলজিক্যাল ফাংশনস রয়েছে, সে সমস্ত এসেনশিয়াল ফাংশনস কিন্তু একটা সিঙ্গেল সেল দ্বারাই করা হয়। ওকে, দিস সেল ডাজ ইটস অল বায়োলজিক্যাল ফাংশনস বাই ইটস ওন। এ সমস্ত বায়োলজিক্যাল ফাংশনসকে নিজেই পারফর্ম করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস সেল ক্যান সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, সো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট, এই যে একটা কোষ, এটা কিন্তু একটা সেল, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। এর এক্সাম্পল আমাদের মধ্যে যে কোনো একটা ব্যাকটেরিয়া হতে পারে বা যে কোনো অ্যামিবা, প্যারামিসিয়াম, ওকে, ইউগ্লিনা, বহু আমাদের এক্সাম্পল রয়েছে। এটা যেমন আমাদের কাছে দেখতে পাচ্ছি, আমাদের একটা যে কোনো ব্যাকটেরিয়া রয়েছে, এর কাছে একটা ফ্ল্যাজেলা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানে সিলিয়া রয়েছে। ওকে, এখানে আমাদের একটা অ্যামিবা রয়েছে। তো এই সমস্ত হচ্ছে আমাদের ইউনিসেলুলার অর্গানিজমের একটা এক্সাম্পল। ওকে, এরপরে আমরা দেখে নেব মাল্টিসেলুলার অর্গানিজম। এইখানে কিন্তু আমাদের যে পুরো বডিটা রয়েছে সেটা কিন্তু একাধিক কোষ দিয়ে বা মাল্টিপল সেল দিয়ে কিন্তু সেটা তৈরি। এখানে মেড আপ অফ মাল্টিপল সেলস। ওকে, দিস ইজ মেড আপ অফ মাল্টিপল সেলস মিনস মোর দ্যান ওয়ান সেল। ওকে, একটার বেশি কোষ দিয়ে কিন্তু এখানে পুরো এন্টায়ার অর্গানিজমটা তৈরি। ওকে, এখানে এই যে অর্গানিজমের যে কাজ বা যে বায়োলজিক্যাল ফাংশনস, সেটা কিন্তু একটা কোষ দ্বারা সম্পন্ন হয় না। ওকে, এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট সেলস কিন্তু এখানে বিভিন্ন কাজ করে থাকে। এখানে ডিভিশন অফ লেবার্স রয়েছে, মানে আলাদা আলাদা কাজ আলাদা আলাদা সেলসকে অ্যাসাইন্ড করা রয়েছে। মানে আলাদা আলাদা সেল আলাদা আলাদা কাজ করবে, আলাদা আলাদা গ্রুপ অফ সেলস, আলাদা আলাদা টিস্যু, আলাদা আলাদা অর্গান আলাদা আলাদা কাজ কিন্তু করে থাকে। ওকে, so different cells are assigned for different functions in the body, so all the essential functions are done by different cells of body. ওকে, এখানে মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে আমাদের যে কমপ্লেক্স বা আমাদের যে হায়ার অর্গানিজমস রয়েছে, তোমরা যারা 5 কিংডম ক্লাসিফিকেশন জানো, প্রথমে আমাদের রয়েছে মনেরা, অ্যান্ড দেন উই হ্যাভ প্রোটিস্টা, তারপরে আমাদের রয়েছে ফাঞ্জাই, তারপরে প্ল্যান্টি, অ্যান্ড দেন অ্যানিমেলিয়া। এই 5 কিংডমের মধ্যে এই যে প্রথম দুটো কিংডম, এটা হচ্ছে আমাদের ইউনিসেলুলার। ওকে, মনেরা অ্যান্ড প্রোটিস্টা, দিস আর ইউনিসেলুলার। এরপরে ফাঞ্জাই থেকে আমাদের আমাদের অ্যানিমেলিয়া অবধি এই যে তিনটে কিংডম, এটা হচ্ছে আমাদের মাল্টিসেলুলার। তো আমাদের ফাঞ্জাই, অ্যানিমেলিয়া আর প্ল্যান্টি, এদের মধ্যে কিন্তু আমাদের মাল্টিসেলুলার অর্গানাইজেশনটা দেখা যায়। ওকে, এখানে আমাদের এক্সাম্পল যে কোনো হতে পারে, যে কোনো ফাঞ্জাই হতে পারে, যে কোনো প্লান্ট হতে পারে, যে কোনো অ্যানিমাল হতে পারে, দোজ আর মাল্টিসেলুলার। ওকে, তো এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, গ্রাস। ওকে, তো দিস ইজ মাল্টিসেলুলার। ওকে, এখানে আমাদের ফিশ হতে পারে, হিউম্যান হতে পারে, যে কোনো অ্যানিমাল হতে পারে। সো দোজ অল আর মাল্টিসেলুলার অর্গানিজম। ওকে, তো ফাঞ্জাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, এই 3 কিংডমের মধ্যে যত অর্গানিজম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু মাল্টিসেলুলার। ওকে, অ্যান্ড মনেরা প্রোটিস্টার মধ্যে যারা রয়েছে তারা প্রত্যেকেই আমাদের ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে ইনক্লুডেড রয়েছে। ওকে, ওকে, মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে আমরা জানলাম যে সেখানে একটার বেশি সেল থাকে। ওকে, মাল্টিসেলুলার যে অর্গানিজম, মাল্টিসেলুলার, এই মাল্টিসেলুলার অর্গানিজম হচ্ছে মাল্টিপল সেল দিয়ে তৈরি। ওকে, মাল্টিপল সেল। এবার এই যে মাল্টিপল সেল, এখানে একটা প্রশ্ন আসতে পারে, দে আর ওয়েদার ওয়েদার দে আর সেম অর ডিফারেন্ট। সে সমস্ত যে কোষ বা সেল একের বেশি কোষ দিয়ে তৈরি, তো সেই সমস্ত কোষ কি একই রকম, সিমিলার অর ডিফারেন্ট? সে সমস্ত কোষ সেম না ডিফারেন্ট? এটা একটা কোশ্চেন এখানে অ্যারাইজ হতে পারে। তো যে মাল্টিসেলুলার অর্গানিজম, সেখানে যে অনেক কোষ দিয়ে যে সেই জীবটা তৈরি, সেখানে কিন্তু প্রত্যেকটা সেল কিন্তু একই রকম হয় না। ওকে, ডিফারেন্ট টাইপ অফ সেল দিয়ে কিন্তু একটা বহুকোষী জীব বা একটা মাল্টিসেলুলার অর্গানিজম কিন্তু তৈরি হয়ে থাকে। ওকে, আমরা যদি একটা অ্যাডভান্স মাল্টিসেলুলার অর্গানিজম নিই, তো সব থেকে কমপ্লেক্স মাল্টিসেলুলার অর্গানিজম হচ্ছে আমাদের হিউম্যান বিং, আমরা নিজেরাই। ওকে,
তো হিউম্যান বিংয়ের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তো ইন মাল্টিসেলুলার অর্গানিজম লাইক হিউম্যান বিংস অল সেলস আর নট অফ সিমিলার টাইপস। প্রত্যেকটা কোষ কিন্তু একই ধরনের হয় না। ওকে, আমরা কিন্তু একই ধরনের কোষ নিয়ে তৈরি না। হ্যাঁ, আমরা মাল্টিসেলুলার অর্গানিজম, আমরা অনেক কোষ দিয়ে তৈরি, কিন্তু প্রত্যেকটা কোষ কিন্তু একই রকম না। এখানে ডিভিশন অফ লেবার্স রয়েছে, তো আলাদা আলাদা টাইপের সেলস কিন্তু আমাদের মধ্যে রয়েছে। ওকে, তো আমরা যদি হিউম্যান বডির কথা বলি, তো এখানে 200 ডিফারেন্ট টাইপস অফ সেলস দিয়ে কিন্তু আমাদের হিউম্যান বডিটা তৈরি। 200-র বেশি কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপ অফ সেলস, বিভিন্ন ধরনের সেল কিন্তু আমাদের বডিতে রয়েছে। তাদের স্ট্রাকচার আলাদা, ডিফারেন্ট কোন বেসিসে তাদের স্ট্রাকচারটাও আলাদা হবে, অ্যান্ড তাদের ফাংশনসও আলাদা হবে। কাজ এবং তাদের গঠন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়। ওকে, তো 200 ডিফারেন্ট টাইপ অফ সেলস নিয়ে কিন্তু আমাদের হিউম্যান বডিটা তৈরি। ওকে, এখানে আমরা কিছু সেলসের এক্সাম্পল নিয়ে নেব। যেমন আমাদের স্টেম সেলসটা এরকম দেখতে হয়। এরপরে আমাদের নিউরন। স্টেম সেলস মানে এমন একটা সেল, তো এই স্টেম সেল এমন একটা সেল যেখান থেকে আমাদের বিভিন্ন টাইপ অফ সেলস কিন্তু তৈরি হয়। ওকে, এর মধ্যে কিন্তু টোটিপোটেন্সি থাকে। টোটিপোটেন্সি এমন একটা ক্যারেক্টারিস্টিক যার মাধ্যমে কিন্তু এই সেলটা বিভিন্ন টাইপের সেলসের কিন্তু এটা ট্রান্সফর্ম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের নিউরন, যেটাকে নার্ভ সেল বলা হয়। এটা আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস বা ইলেকট্রিক্যাল সিগন্যালকে কন্ডাক্ট করতে পারে। এটা আমাদের রেড ব্লাড সেল। আরবিসি, যেটা আমাদের গ্যাসিয়াস ট্রান্সপোর্ট করে থাকে আমাদের বডিতে। এটা হচ্ছে আমাদের এন্টেরোসাইট। এন্টেরোসাইট মানে এমন সেল যেটা আমাদের গাটের মধ্যে প্রেজেন্ট থাকে, ইনসাইড আওয়ার গাট। ওকে, এন্টেরোসাইট এটা অ্যাকচুয়ালি আমাদের কলিউমনার এপিথেলিয়াম, যেখানে এর উপরে রয়েছে আমাদের মাইক্রোভিলাই। ওকে, these are for increasing the surface area for absorption, for more absorption. এটা আমাদের রয়েছে ব্লাস্টোসিস্ট, যেটা আমাদের জাইগোট থেকে তৈরি হয়, মরুলা, ব্লাস্টুলা এন্ড দেন ব্লাস্টোসিস্ট। এরপর ইমপ্লান্টেশন হয়। দিস ইজ আওয়ার ফ্যাট সেলস, বা এটাকে অ্যাডিপোসাইটস বলা হয়। অ্যাডিপোসাইটস, দিস আর আওয়ার epithelial cells. ওকে, দিস আর আওয়ার সিম্পল কলিউমনার epithelial cells. আর এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ড্রোসাইটস। দিস আর কন্ড্রোসাইটস। এটা হচ্ছে আমাদের কার্টিলেজ ফর্মিং সেলস। এটা আমাদের কার্ডিয়াক সেলস, কার্ডিয়াক মাসলস, আমাদের হার্টের এটা মাসল। এখানে আমরা স্মুথ মাসলস দেখতে পাচ্ছি, যেটা আমাদের ইনভলেন্টারি অর্গানসের মধ্যে থাকে। আর এটা আমাদের স্কেলেটাল মাসল, যেটা আমাদের স্ট্রেটেড মাসল, এটা আমাদের স্কেলেটাল মাসলসে থাকে। ওকে, তো এখানে আমরা কিছু টাইপ অফ সেল নিয়েছি যেটা আমাদের বডির মধ্যে থাকে। ওকে, সমস্ত সেল কিন্তু এখানে দেওয়া নেই। আমাদের যদি বডির কথা বলি, তাহলে 200 ডিফারেন্ট টাইপ অফ সেলস নিয়ে তৈরি। এখানে তার মধ্যে কিছু এক্সাম্পল এখানে আমরা নিয়ে দেখলাম। এইবার এই চ্যাপ্টারে আমাদের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট রয়েছেন, যাদের ব্যাপারে আমাদের জানতে হবে। প্রথমেই আমরা জানবো ম্যাথিয়াস স্লেডেনের ব্যাপারে। ম্যাথিয়াস স্লেডেন, ওকে, তার সম্বন্ধে আমরা জানবো। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন জার্মান বটানিস্ট। ওকে, জার্মান বটানিস্ট। ইনি 1838 সালে বা 1838 সেই সময় তিনি প্লান্টস বা উদ্ভিদের ওপর কিন্তু তিনি বিভিন্ন পর্যালোচনা করেছেন, বিভিন্ন অবজারভেশন করেছেন। তারপরে সেখানে কিন্তু তিনি জানতে পারেন যে আফটার অবজারভেশন হি কনক্লুডেড দ্যাট অল প্লান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেলস। তিনি দেখতে পান, বিভিন্ন অবজারভেশনের পর তিনি দেখতে পান যে সমস্ত প্লান্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সেল নিয়ে কিন্তু সেই উদ্ভিদটা তৈরি বা সেই প্লান্টটা তৈরি, ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস। আর এই সেলসগুলো একসাথে মিলে কিন্তু টিস্যু ফর্মেশন করে, উইচ ফর্ম টিস্যু অফ দ্য প্লান্ট। ওকে, তো তিনি কি কনক্লুশন দেন আফটার হিজ অবজারভেশন, যে অল প্লান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেলস অ্যান্ড উইচ ফর্মস টিস্যুজ অফ প্লান্ট। ওকে, এটা তিনি 1838 স্টেটমেন্ট দেন। এরপরে আরেকজন সায়েন্টিস্ট ছিলেন, যেটা হচ্ছে আমাদের থিওডর সোয়ান। তিনি ছিলেন আমাদের জুওলজিস্ট। ওকে, হি ওয়াজ ব্রিটিশ জুওলজিস্ট। 1839-এ তিনি কি বলেন? অল প্লান্টস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমালস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস। ওকে, তিনি কি বলেন? তিনি জুওলজিস্ট ছিলেন, কিন্তু তিনি প্লান্টস অ্যান্ড অ্যানিমালস উভয়ের ওপরেই কিন্তু তিনি অবজারভেশন করেন। আর তারপরে তিনি দেখতে পান যে বোথ প্লান্টস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমালস, উভয় প্লান্ট অ্যান্ড অ্যানিমাল উভয়ই কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ সেলস দিয়ে তৈরি।
একই ধরনের সেল দিয়ে কিন্তু তৈরি না। আমরা যেমন একটু আগে দেখলাম যে আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে কিন্তু আমরা 200 ডিফারেন্ট, মোর দ্যান 200 ডিফারেন্ট টাইপ অফ সেলস দিয়ে কিন্তু আমরা তৈরি। ওকে, একই রকমভাবে সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণী, অল প্লান্টস অ্যান্ড অ্যানিমালসের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সেলস দিয়ে তারা তৈরি হয়ে থাকে। এই স্টেটমেন্টটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন কিন্তু আমাদের ব্রিটিশ জুওলজিস্ট, যিনি হচ্ছেন আমাদের থিওডর সোয়ান। এই স্টেটমেন্টটা তিনি 1839-এ দিয়েছিলেন। আমাদের যে থিওডর সোয়ান ছিলেন, তিনি কিন্তু আরও কিছু ডিপ অবজারভেশন করেন, আর সেখানে তিনি কি দেখতে পান? সেখানে তিনি দেখতে পান মাইক্রোস্কোপিক অবজারভেশনের মাধ্যমে তিনি প্রথমে দেখতে পান যে প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্স অফ সেল ওয়াল। প্লান্ট সেলসের ক্ষেত্রে কিন্তু আমাদের সেল ওয়ালটা রয়েছে, তো প্রেজেন্স অফ সেল ওয়াল ইজ ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ প্লান্ট সেল। এইটা কিন্তু প্লান্ট সেলের ক্ষেত্রেই কিন্তু একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক, এইটা কিন্তু অ্যানিমাল সেলের মধ্যে কিন্তু এটা প্রেজেন্ট থাকে না। সো সেল ওয়াল ইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্লান্ট সেলস। এইটা কিন্তু তিনি আফটার মাইক্রোস্কোপিক অবজারভেশন তিনি দেখতে পান। এরপরে তিনি প্লান্ট অ্যানিমাল সেলের ক্ষেত্রেও কিন্তু দেখতে পান যে অ্যানিমাল সেলের ক্ষেত্রেও কিন্তু তার সেলের বাইরে একটা আউটার লেয়ার রয়েছে, যেটাকে তিনি নাম দিয়েছিলেন প্লাজমা মেমব্রেন। ওকে, তো অ্যানিমাল সেলের ক্ষেত্রে অল অ্যানিমাল সেলস হ্যাজ আ থিন আউটার লেয়ার দ্যাট ইজ কল্ড প্লাজমা মেমব্রেন। ওকে, তো তিনি কি দেখলেন? আফটার মাইক্রোস্কোপিক অবজারভেশন হি অবজার্ভ দ্যাট প্লান্ট সেলের ক্ষেত্রে একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্স অফ সেল ওয়াল। সেল ওয়ালটা কার ক্ষেত্রে রয়েছে? প্লান্ট সেলের ক্ষেত্রে, সেটা শুধুমাত্র প্লান্ট সেলের ক্যারেক্টারিস্টিক। আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে কি রয়েছে? একটা থিন আউটার লেয়ার রয়েছে, যেটাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। এই যে প্লাজমা মেমব্রেন, এটা শুধুমাত্র অ্যানিমাল সেলে থাকে না, এটা প্লান্ট সেলের ক্ষেত্রেও থাকে। কিন্তু সেল ওয়ালের যদি আমরা কথা বলি, এটা হচ্ছে ইউনিক ক্যারেক্টারিস্টিক, এটা শুধুমাত্র প্লান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে কিন্তু সেল ওয়াল থাকে না। প্লাজমা মেমব্রেন আর প্রেজেন্ট ইন বোথ অ্যানিমাল অ্যান্ড প্লান্ট সেল। ওকে, তো এই ডিফারেন্সটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেটা হচ্ছে সেল থিওরি। ওকে, সেল থিওরিটা কি? এটা একটা কনক্লুসিভ স্টেটমেন্ট। স্লেডেন অ্যান্ড সোয়ান তাদের অবজারভেশনের পর যে কনক্লুসিভ স্টেটমেন্টটা দিয়েছিলেন, সেটাকেই কিন্তু সেল থিওরি বলা হয়। ওকে, তো দিস ওয়াজ প্রপোজড বাই বোথ স্লেডেন অ্যান্ড সোয়ান। ওকে, গিভেন বাই বোথ স্লেডেন অ্যান্ড সোয়ান। এখানে কি বলা হয়? এখানে বলা হয় যে অল অর্গানিজমস আর মেড আপ অফ সেলস অ্যান্ড দেয়ার প্রোডাক্ট। প্রত্যেকটা অর্গানিজম কিন্তু সেল এবং তার প্রোডাক্ট দিয়েই তৈরি। আর সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এই সেলটা কি? ফান্ডামেন্টাল, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এইটা আমাদের সেল থিওরি। ওকে, এই সেল থিওরির একটা লিমিটেশন রয়েছে বা একটা ড্রব্যাক রয়েছে, একটা সীমাবদ্ধতা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে এই যে সেল থিওরি, এটা কিন্তু এইটা ডেসক্রাইব করতে পারে না যে নতুন সেলটা কোথা থেকে আসে, নতুন সেলগুলো কিভাবে তৈরি হয়, সেইটা কিন্তু আমাদের এই সেল থিওরি ডেসক্রাইব করতে পারে না। ওকে, তো এইটা হচ্ছে এই সেল থিওরি ড্রব্যাক, দ্যাট সেল থিওরি কুড নট এক্সপ্লেন দ্যাট হাউ নিউ সেলস আর ফর্মড। নতুন সেল কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমাদের এই সেল থিওরি ডেসক্রাইব করতে পারে না। ওকে, এইবার আমরা ছোট্ট একটা কনসেপ্ট দেখে নেব যে এইটা আমাদের প্লান্ট সেল। এই প্লান্ট সেলের বাইরের যে স্ট্রাকচারটা রয়েছে, এইটাকে কিন্তু বলা হয় আমাদের সেল ওয়াল। ওকে, এইটা আমাদের সেল ওয়াল। আর এই সেল ওয়ালটা ইউনিক ক্যারেক্টারিস্টিক বা ডিফাইনিং ফিচার অফ প্লান্ট সেল। এটা শুধুমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রেই থাকবে, অন্য কোনো সেলের ক্ষেত্রে কিন্তু থাকবে না। ওকে, এরপরে আমাদের অ্যানিমাল সেল রয়েছে। দিস ইজ অ্যানিমাল সেল। আর অ্যানিমাল সেলের বাইরে যে আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ারটাকে কিন্তু বলা হয় প্লাজমা মেমব্রেন। ওকে, সো দিস ইজ আওয়ার সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। তো আমরা সেল থিওরির যে লিমিটেশনটা দেখলাম, এটা কিন্তু নতুন সেলটা কিভাবে তৈরি হয় সেটাকে ডেসক্রাইব করতে পারেনি। ওকে, তো এরপরে একজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে রুডল্ফ ভার্চো। ওকে, ইনি প্রথম কিন্তু এটা ডেসক্রাইব করেন যে নতুন সেলগুলো কিভাবে তৈরি হয়। ইনি বলেন যে আহ, আমাদের যে এক্সিস্টিং সেলগুলো রয়েছে, অলরেডি এক্সিস্টিং সেল, সেই সেলগুলো কি করে? ডিভিশন করে। আর এই সেল থেকে কিন্তু আমাদের নিউ সেলটা তৈরি হয়। তো নিউ সেলস আর ফর্মড
ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল, আগে থেকে এক্সিস্ট করা সেল থেকেই কিন্তু আমাদের নতুন সেলটা তৈরি হয় থ্রু সেল ডিভিশন প্রসেস। ওকে, এই স্টেটমেন্টটা কে দেন? এই স্টেটমেন্টটা দিয়েছিলেন রুডল্ফ ভার্চো। তো রুডল্ফ ভার্চো ইন 1855 he first explained that cells divide, সেল কি করে? ডিভাইড করে, and new cells arises from pre-existing cells। এটার জন্য তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন দ্যাট ইজ ভেরি মাচ ফেমাস, দ্যাট ইজ নোন অ্যাজ অমনিস সেলুলা ই সেলুলা। এটা একটা ল্যাটিন ফ্রেজ, এর মানে হচ্ছে new cells arises from pre-existing cells, omnis cellula e cellula. This statement was given by Rudolf Virchow in 1855, and he first explained that the cells divide and new cells arises from pre-existing cells. Okay, নতুন সেলগুলো কিন্তু আগে থেকে প্রেজেন্ট থাকা যে সেল সেখান থেকেই কিন্তু তৈরি হয় থ্রু দ্য প্রসেস সেল ডিভিশন। এরপরে আমাদের যে রুডল্ফ ভার্চো রয়েছে, তিনি কি করেন? এই যে আগের যে সেল থিওরি তার মধ্যে কিন্তু একটা লিমিটেশন ছিল, তাই তিনি সেই সেল থিওরিটিকে কিন্তু তিনি একটু মডিফাই করেন। ওকে, এবং তার মধ্যে তার এই যে স্টেটমেন্ট এটাকে কিন্তু অ্যাড করেন। ওকে, যাতে করে সেই লিমিটেশনটাকে দূর করা যায় বা সেই যে ড্রব্যাক সেটাকে দূর করা যায়। তো রুডল্ফ ভার্চো মডিফাইড দ্য সেল থিওরি প্রপোজড বাই স্লেডেন অ্যান্ড সোয়ান অ্যান্ড প্রপোজড মডিফাইড সেল থিওরি। আর তিনি কি মডিফাইড সেল থিওরিটাকে প্রপোজ করেন। ওকে, তো এইবার আমরা মডিফাইড সেল থিওরিটা দেখবো, যে মডিফাইড সেল থিওরি, অ্যান্ড দিস ওয়াজ প্রপোজড বাই রুডল্ফ ভার্চো ইন 1855। এখানে কি বলা হয়? এই যে মডিফাইড সেল থিওরি, এখানে বলা হয় যে অল অর্গানিজমস আর মেড আপ অফ সেলস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস অ্যান্ড সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার ইউনিট অফ লাইফ। এটা কিন্তু আমাদের আগের সেল থিওরি অলরেডি ছিল। এখানে নতুন কি অ্যাড হয় বা মডিফিকেশনটা কি অ্যাড হয়েছে এখানে? দিস লাস্ট স্টেটমেন্ট, অল নিউ সেলস অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এই যে নতুন স্টেটমেন্টটা, এইটা কিন্তু পরবর্তীতে অ্যাড বা মডিফিকেশন হয়েছে বাই রুডল্ফ ভার্চো। ওকে, তো এই যে তিনটে স্টেটমেন্ট, এইটাকে একসাথে বা কালেকটিভলি কিন্তু বলা হয় মডিফাইড সেল থিওরি। ওকে, দিস ইজ কালেকটিভলি নোন অ্যাজ মডিফাইড সেল থিওরি। আর এর তিনটে স্টেটমেন্ট কি? ফার্স্ট স্টেটমেন্ট ইজ অল অর্গানিজমস আর মেড আপ অফ সেলস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস। সেকেন্ডলি, cell is the fundamental structural and functional unit of life. And third, all cells arises from pre-existing cells. এরপর আমরা একটা সেলের ওভারভিউ নিয়ে নেব, মানে একটা সেলকে সেল হওয়ার জন্য তার কি কি ক্রাইটেরিয়া দরকার, কি কি স্ট্রাকচার থাকলে সেটাকে আমরা একটা সেল বলবো। ওকে, তো একটা সেলের কাছে ফার্স্টলি কিন্তু প্লাজমা মেমব্রেন থাকে, এরপরে জেনেটিক মেটেরিয়াল থাকে। ওকে, ফার্স্ট উই হ্যাভ প্লাজমা মেমব্রেন, দেন জেনেটিক মেটেরিয়াল, এরপরে সাইটোসল। হোয়াট ইজ সাইটোসল? একটা সেলের মধ্যে যে জেলি লাইক সাবস্ট্যান্স বা যে সেমি ফ্লুইড মেটেরিয়ালটা থাকে সেটাকে বলা হয় সাইটোসল। ওকে, তো একটা সেলের মধ্যে কি কি স্ট্রাকচার থাকে? প্রথম হচ্ছে প্লাজমা মেমব্রেন, তারপরে জেনেটিক মেটেরিয়াল, অ্যান্ড থার্ড সাইটোসল। এই তিনটে এলিমেন্ট কিন্তু একটা সেলের মধ্যে থাকতেই হবে। মিনিমাম এই তিনটে এলিমেন্ট যদি না থাকে তাহলে সেটাকে আমরা সেল বলতে কিন্তু পারবো না। ওকে, তো এই যে আমাদের কাছে একটা সেল রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের মিনিমাম একটা প্লাজমা মেমব্রেন থাকতে হবে বাইরে, এরপরে নিউক্লিয়াসের ভেতরে আমাদের জেনেটিক মেটেরিয়াল থাকতে হবে। ওকে, আর এই যে আমাদের এইখানে কিন্তু আমাদের সাইটোসল থাকতে হবে, দ্যাট ইজ আওয়ার ম্যাট্রিক্স। ওকে, বা সেমি ফ্লুইড অফ দ্য সেল, যেখানে আমাদের বিভিন্ন সেল অর্গানেলসগুলো থাকে। ওকে, সেল অর্গানেলস কিন্তু আমাদের ক্রাইটেরিয়া না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেল অর্গানেলস থাকে না। ওকে, তো এইখানে আমরা যে যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সেল অর্গানেলস। ওকে, দিজ আর আওয়ার ডিফারেন্ট সেল অর্গানেলস। আর আমরা ক্রাইটেরিয়া কি কি পেলাম? প্রথমে আমাদের কাছে প্লাজমা মেমব্রেন থাকতে হবে, তারপরে জেনেটিক মেটেরিয়াল থাকতে হবে, তারপরে সাইটোসল থাকতে হবে। তো এই তিনটে হলো আমাদের ক্রাইটেরিয়া যে কোনো একটা স্ট্রাকচারকে সেল হওয়ার জন্য। ওকে, এরপর আমরা দেখে নেব এই সেল অর্গানেলগুলো কি। ওকে, আমরা এবার সেল অর্গানেলগুলো জানবো যে হোয়াট ইজ সেল অর্গানেলস। ইনসাইড দ্য সেল, inside the cell, specific structures
which perform a specific function. আমাদের সেলের মধ্যে কিছু বিশেষ স্ট্রাকচার বা কিছু বিশেষ আকৃতি যেটা কিছু বিশেষ কাজ করে থাকে, কিছু স্পেসিফিক কাজ করে থাকে। ওকে, এই যে সেল অর্গানাল এগুলোকে কিন্তু আমরা লিটল অর্গান বলতে পারি, লিটল অর্গান। ওকে, ছোট্ট ছোট্ট অর্গান একটা সেলের মধ্যে। ওকে, লিটল অর্গান, দিস ইজ ফর মেমরি পারপাস, এটা শুধু মনে রাখার জন্য। ওকে, এরপর আমরা যদি একটা একটা অ্যানালজির মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমাদের শরীরের মধ্যে আমাদের বিভিন্ন অর্গান রয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেন। ওকে, দিস ইজ আওয়ার লিভার, হার্ট। ওকে, দিস ইজ স্টমাক। ওকে, দিস ইজ লাংস, সরি, দিস ইজ লিভার। এখানে আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো বিভিন্ন আমরা এখানে কিন্তু অর্গানস দেখতে পাচ্ছি। তো হোয়াট ইজ অর্গান? অর্গানে যদি আমরা কথা বলি, তো স্ট্রাকচারস ইন দি বডি উইচ হ্যাজ এ স্পেসিফিক শেপ অ্যান্ড ফাংশন ইন দ্য বডি। আমাদের দেহের মধ্যে কিছু বিশেষ স্ট্রাকচার যেটা আমাদের দেহের বিভিন্ন কাজ করে থাকে। তো যেমন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার যেমন বিভিন্ন কাজ করে থাকে, আর সেগুলোকে আমরা অর্গান বলি, একই রকমভাবে একটা সেলের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা স্ট্রাকচার যেগুলো আলাদা আলাদা কাজ করে থাকে। তো ইনসাইড দ্য সেল ডিফারেন্ট স্ট্রাকচার উইচ পারফর্ম ডিফারেন্ট ফাংশনস, সেগুলোকে আমরা কি বলবো? সেল অর্গানালস। যেমন আমরা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দিস ইজ নিউক্লিয়াস। এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার গলজি বডি বা গলজি কমপ্লেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া। ওকে, দিজ আর লাইসোজোমস। ওকে, দিজ আর রাইবোজোমস। এখানে আরো বিভিন্ন কম্পোনেন্টস থাকে। ওকে, তো আমাদের সেলের মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচারস যাদের বিভিন্ন কাজ থাকে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলো সেই স্ট্রাকচারগুলোকে কিন্তু আমরা বলবো সেল অর্গানালস। ওকে, যেমন আমাদের দেহের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার যেমন বিভিন্ন কাজ করে, সেগুলোকে কি আমরা বলি? অর্গানস। একই রকম ভাবে একটা সেলের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার যাদের বিভিন্ন কাজ রয়েছে, তাদেরকে আমরা কি বলবো? সেল অর্গানালস। ওকে, তো আমরা একটা দেখতে পাচ্ছি আমাদের সেলের মধ্যে বিভিন্ন অর্গানালস আমরা এখানে দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ওকে, তো এইটা ছিল আমাদের সেল অর্গানালস। ওকে, আমাদের কাছে যে সেল অর্গানালগুলো রয়েছে, এই অর্গানালসগুলোকে কিন্তু অন দ্য বেসিস অফ প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ মেমব্রেন, এটাকে তিন ভাগে ভাগ করা হয়: মেমব্রেন বাউন্ড, ডাবল মেমব্রেন বাউন্ড অ্যান্ড মেমব্রেনলেস। এই তিন টাইপের কিন্তু সেল অর্গানসকে ভাগ করা হয়। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। ওকে, তো আমরা কিন্তু এই টপিকটা দেখব, সেল অর্গানালস অন দ্য বেসিস অফ প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ মেমব্রেন, মানে যে কোনো মেমব্রেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু এটাকে তিন ভাগে ভাগ করা হয়। ওকে, তো এটা থ্রি পার্টস। প্রথমে আমরা দেখব ডাবল মেমব্রেন বাউন্ড, তারপরে দেখব মেমব্রেনলেস, অ্যান্ড দেন উই হ্যাভ সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানালস। প্রথমে আমরা ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানালসের কথা বলবো। সেগুলো হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়াস, দেন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড দেন প্লাস্টিড। এই কেবল তিনটে সেল অর্গানেল রয়েছে যেগুলো ডাবল মেমব্রেন বাউন্ড। ওকে, দুটো মেমব্রেন দিয়ে কিন্তু এটা ঘেরা থাকে। ওকে, ডাবল মেমব্রেন বাউন্ড এটা কি? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড। এরপরে আমাদের রয়েছে মেমব্রেনলেসের মধ্যে রাইবোজোমস, সেন্ট্রোজোমস অ্যান্ড নিউক্লিয়াস। এটা কিন্তু অত্যধিক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। ওকে, মেমব্রেনলেস সেল অর্গানেলসের এক্সাম্পল: রাইবোজোম, সেন্ট্রোজোম অ্যান্ড নিউক্লিওলাস। রাইবোজোম, সেন্ট্রোজোম অ্যান্ড নিউক্লিওলাস। ওকে, এইবার এই যে ডাবল মেমব্রেন বাউন্ড অ্যান্ড মেমব্রেনলেস, এই ছাড়া বাকি যে সমস্ত সেল অর্গানেল রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। ওকে, তো রেস্ট অফ অল সেল অর্গানেলস আর সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। ওকে, ওকে, এইবার আমরা এখানে প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেলের মধ্যে একটা ওভারভিউ দেখে নেব। প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেলের আলাদা আলাদা ওভারভিউ দেখব। এখানে হোয়াট ইজ প্লান্ট সেল? বিল্ডিং ব্লক অফ অল প্লান্টস। প্রত্যেকটা প্লান্টের যে বিল্ডিং ব্লক, সো প্লান্ট সেল আর দ্য বিল্ডিং ব্লকস অফ অল প্লান্টস। প্লান্ট সেল দিয়ে কিন্তু প্রত্যেকটা প্লান্ট তৈরি। একই রকম ভাবে যদি আমরা অ্যানিমাল সেলের কথা বলি, দেন অ্যানিমাল সেলস আর দ্য বিল্ডিং ব্লকস অফ অল অ্যানিমালস। প্রত্যেকটা অ্যানিমালসও কিন্তু আমাদের অ্যানিমাল সেল দিয়েই তৈরি। ওকে, এইবার এই প্লান্ট সেলে যদি আমরা বিভিন্ন কম্পোনেন্টসের ব্যাপারটা দেখি, তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে বাইরের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি ডিপ গ্রিন কালারের, এইটা কিন্তু হচ্ছে আমাদের সেল ওয়াল। ওকে, এইবার আমাদের সেল ওয়ালের ভেতরে আমরা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। ওকে, দিস সেন্ট্রাল থিং, দিস ইজ আওয়ার ভ্যাকিউল। তো আমাদের প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু একটা লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল থাকে। ওকে,
এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার নিউক্লিয়াস। ওকে, এইবার এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যেটা নিউক্লিয়াসের সাথেই কিন্তু জুড়ে রয়েছে বা নিউক্লিয়াসের ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, দিস থিং ইজ আওয়ার ক্লোরোপ্লাস্ট, দিস ইজ আওয়ার মাইটোকন্ড্রিয়া। এই যে ক্লোরোপ্লাস্ট এটা কিন্তু কেবলমাত্র আমাদের প্লান্ট সেলের ক্ষেত্রেই থাকে। এই যে আমাদের সেল ওয়াল এটাও কিন্তু শুধুমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রেই থাকে। এই যে ভ্যাকিউলটাও কেবলমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রেই থাকে। তো এই যে তিনটা স্ট্রাকচার, these three structures are only present in plant cells. Okay, এরপরে this is lysosome, this is Golgi body. ওকে, একই রকম ভাবে যদি আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখি, এখানেও আমরা বিভিন্ন কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। বাইরে যে আস্তরণ বা লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। এরপরে এই যে সেন্ট্রাল থিং দিস ইজ আওয়ার নিউক্লিয়াস। এরপরে এই যে গ্রিন কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, দিস ইজ আওয়ার লাইসোজোম, দিস ইজ মাইটোকন্ড্রিয়া, হিয়ার উই হ্যাভ মাইটোকন্ড্রিয়া। এই যে আমাদের যে লম্বা যে লং থিংস যেটা আমরা দেখতে পাচ্ছি রডের মতো, দিস আর সাইটোস্কেলেটন। এই যে সাইটোস্কেলেটন এটা কিন্তু আমাদের সেলের শেপটাকে মেনটেন রাখতে সাহায্য করে। এই যে আমরা দুটো পেয়ারের মতো জিনিস দেখতে পাচ্ছি, এক জোড়া যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল। ওকে, একটাকে সেন্ট্রিওল বলা হয়, দুটোকে একসাথে সেন্ট্রোজোম বলা হয়। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট আমাদের অ্যানিমাল সেলের। এইবার আমরা প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেলের মধ্যে একটা কম্প্যারিজন দেখে নেব। ওকে, তো এইটা আমাদের এখানে প্লান্ট সেল রয়েছে, দিস ইজ আওয়ার প্লান্ট সেল, অ্যান্ড দেন উই হ্যাভ হিয়ার অ্যানিমাল সেল। ওকে, তো এই দুই সেলের মধ্যে আমরা এখানে একটা কম্প্যারিজন বা ডিফারেন্স দেখব। প্লান্ট সেলের মধ্যে কিন্তু সেল ওয়াল প্রেজেন্ট থাকে, অ্যানিমাল সেলের মধ্যে সেল ওয়ালটা থাকে না। এরপরে প্লান্ট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, অ্যানিমাল সেলের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট থাকে। এরপরে এখানে একটা সেন্ট্রাল ভ্যাকিউল প্রেজেন্ট থাকে। প্লান্ট সেলের সেন্ট্রাল পজিশনে কিন্তু একটা বড় লার্জ অ্যান্ড কনসপিকুয়াস ভ্যাকিউল থাকে, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্লান্ট সেল। ওকে, ম্যাচিওর প্লান্ট সেল। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ভ্যাকিউল প্রেজেন্ট থাকে না, তো ভ্যাকিউলস আর অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেলস। এরপরে সেন্ট্রিওল অ্যান্ড সেন্ট্রোজোমস আর প্রেজেন্ট ইন প্লান্ট সেলস। সরি, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা প্রেজেন্ট হবে না, এটা এখানে অ্যাবসেন্ট হবে। ওকে, আর এইখানে এটা প্রেজেন্ট হবে। ওকে, লেট মি কারেক্ট দিস। তো প্লান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল অ্যান্ড সেন্ট্রোজোম কিন্তু অ্যাবসেন্ট থাকে। ওকে, আর এইখানে অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্ট্রিওল অ্যান্ড সেন্ট্রোজোমটা প্রেজেন্ট থাকে। ওকে, তো এইটা আমাদের প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেলের মধ্যে একটা কুইক ডিফারেন্স বা কম্প্যারিজন। এরপর এখানে আমরা প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেলের আমরা ডিটেলস স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেখানে আমাদের বিভিন্ন কম্পোনেন্টস এখানে দেখানো রয়েছে। ওকে, এইটা আমাদের একটা প্লান্ট সেল, এখানে আমাদের দেখতে পাচ্ছি লার্জ ভ্যাকিউল দেখতে পাচ্ছি আমরা। এইখানে বিভিন্ন কম্পোনেন্ট আমাদের এখানে দেওয়া রয়েছে, দিস আর নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ সেল ওয়াল। ওকে, এখানে আমাদের গলজি অ্যাপারেটাস রয়েছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোমস। ওকে, একই রকমভাবে এখানে অ্যানিমাল সেলেরও বিভিন্ন কম্পোনেন্টস এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা নিজেরাই দেখতে পারবে। ওকে, এখানে আমাদের গলজি কমপ্লেক্স, ভ্যাকিউল, এটা আমাদের প্লাজমা মেমব্রেন, এটা আমাদের প্রোটিন লিপিড প্রোটিন বা পিএলপি মডেল বলা হয়, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি বাইলেয়ার। এইখানে আমাদের মাইক্রোটিউবিউলস দেখতে পাচ্ছি আমরা, তারপরে এখানে সেন্ট্রিওলস রয়েছে। ওকে, এখানে পেন্টিংটা মিস্টেক হয়েছে, দিস ইজ সেন্ট্রিওল অ্যান্ড দিস ইজ মাইক্রোটিউবিউল, দিস ইজ নিউক্লিওলাস, লাইসোজোম। ওকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোমস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বিভিন্ন কম্পোনেন্ট এখানে আলাদাভাবে দেওয়া রয়েছে। আর এখানে ডিফারেন্ট পার্টস কিন্তু এখানে লেবেল করা রয়েছে। এইবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বলবো যেখানে সবার সমস্যা থেকে থাকে। ওকে, তো একটু এখানে মাইন্ডফুল হয়ে কিন্তু দেখবে। এইখানে আমাদের কাছে একটা প্লান্ট সেল রয়েছে। ওকে, এই প্লান্ট সেল থেকে যদি আমরা বাইরের এই যে আমাদের সেল ওয়াল, এইটা যদি আমরা বাইরে বের করে নিই, রিমুভ করে ফেলি, তো রিমুভ দ্য সেল ওয়াল, যদি আমরা এই প্লান্ট সেল থেকে সেল ওয়ালটাকে রিমুভ করে ফেলি, তাহলে আমাদের কাছে এই যে স্ট্রাকচারটা পড়ে থাকবে, দ্য প্লান্ট সেল ডিভয়েড অফ সেল ওয়াল, এইটাকে কিন্তু বলা হয় প্রোটোপ্লাস্ট। ওকে,
এই স্ট্রাকচারটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। সো প্লান্ট সেল উইদাউট সেল ওয়াল ইজ নোন অ্যাজ প্রোটোপ্লাস্ট। ওকে, প্রোটোপ্লাস্ট। এবার এই প্রোটোপ্লাস্ট থেকে আমরা যদি বাইরের এই প্লাজমা মেমব্রেনটাকে আমরা যদি রিমুভ করে ফেলি, তাহলে সেটাকে কি বলা হয়? এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনটা যদি আমরা রিমুভ করে ফেলি, তখন এটাকে কিন্তু বলা হয়, এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, তো সেল, প্লান্ট সেল ডিভয়েড অফ সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন ইজ নোন অ্যাজ প্রোটোপ্লাজম। এইবার আমরা এই প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে রিমুভ করে ফেলি, এই যে নিউক্লিয়াস, এটাকে যদি আমরা রিমুভ করে ফেলি, তাহলে যে অংশটা পড়ে থাকবে, যে অংশটা বাকি থাকবে, এইটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। ওকে, এরপর এই সাইটোপ্লাজম থেকে আমরা যে প্রত্যেকটা সেল অর্গানেল যদি আমরা বাইরে বের করে ফেলি, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকবে, যেটা আমাদের ম্যাট্রিক্স, সেটাকে বলা হয় আমাদের সাইটোসল। ওকে, এইখানে আমরা কি রিমুভ করি? এইখানে আমরা রিমুভ অল সেল অর্গানেলস। এখানে যদি আমরা প্রত্যেকটা সেল অর্গানেলকে রিমুভ করে ফেলি, তাহলে আমাদের যে ম্যাট্রিক্স অংশটা পড়ে থাকবে, বা যেটা আমাদের সেমি ফ্লুইড, সেমি লিকুইড অংশ, এইটাকে কিন্তু আমাদের বলা হয় সাইটোসল বা ম্যাট্রিক্স অফ আওয়ার সেল। ওকে, তো প্লান্ট সেল থেকে যদি আমরা সেল ওয়ালটা রিমুভ করি, তাহলে বাকি অংশটাকে বলা হবে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট থেকে আমরা যদি সেল মেমব্রেনটাকে রিমুভ করি, তাহলে এই যে অংশটা পড়ে থাকবে, এটাকে বলা হবে প্রোটোপ্লাজম। ওকে, এটাকে আরো কিভাবে বলা যায়? আমাদের নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। সো নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, এই দুটো মিলে আমাদের প্রোটোপ্লাজমটা তৈরি হয়। ওকে, অথবা প্লান্ট সেল ডিভয়েড অফ সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন ইজ নোন অ্যাজ প্রোটোপ্লাজম। ওকে, এরপরে এই প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটা রিমুভ করি, তাহলে যে অংশটা পড়ে থাকবে সেটা আমাদের সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজম থেকে প্রত্যেকটা সেল অর্গানেল যদি আমরা রিমুভ করে ফেলি, তাহলে যে অংশটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের সাইটোসল। ওকে, এরপরে আমরা সেলের টাইপস দেখে নেব যে কি কি টাইপের সেল রয়েছে। প্রথমে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল। ওকে, আর একটা আমাদের রয়েছে ইউক্যারিওটিক সেল। এটা কোন ফ্যাক্টরের বেসিসে এই ক্যাটেগরাইজেশন বা এই যে ডিভিশনটা এটা করা হচ্ছে? ওকে, এইটা কিন্তু অন দ্য বেসিস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিত্তিতে কিন্তু একে দুই ভাগে ভাগ করা হয় সেলকে। একটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল, আর একটা হয় আমাদের ইউক্যারিওটিক সেল। প্রো কথার অর্থ হচ্ছে প্রিমিটিভ, প্রিমিটিভ অর ফলস, ফলস অর প্রিমিটিভ, প্রিমিটিভ। ওকে, অ্যান্ড ক্যারিওটিক মিন্স নিউক্লিয়াস। ওকে, তো যেই সেলের মধ্যে ফলস নিউক্লিয়াস থাকে বা প্রিমিটিভ নিউক্লিয়াস থাকে, তাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। ওকে, তো এর মধ্যে আমাদের কি থাকে? প্রিমিটিভ নিউক্লিয়াস থাকে। আর এই নিউক্লিয়াসটা এরকম দেখতে হয়, এর বাইরে কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। হোয়াট ইজ প্রিমিটিভ নিউক্লিয়াস? যে নিউক্লিয়াসের বাইরে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তাকে কিন্তু বলা হয় আমাদের প্রিমিটিভ নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেল। এখানে প্রিমিটিভ নিউক্লিয়াস থাকে, এটাকে কিন্তু নিউক্লিয়য়েডও বলা হয়, নিউক্লিয়য়েড। ওকে, এখানে কেবলমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, কোনো নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এখানে থাকে না। ওকে, এরপরে আমরা দেখব ইউক্যারিওটিক সেল। ইউ কথার অর্থ হচ্ছে আমাদের ট্রু, ট্রু, আর ক্যারিওটিকের অর্থ হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো যে সেলের মধ্যে ট্রু নিউক্লিয়াস থাকে বা প্রকৃত নিউক্লিয়াস থাকে, সেটাকে কিন্তু বলা হয় আমাদের ইউক্যারিওটিক সেল। ওকে, তো দিস সেলস হ্যাজ ট্রু নিউক্লিয়াস। এরপরে এই যে আমাদের কাছে নিউক্লিয়াসটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াসের বাইরে ডাবল মেমব্রেন রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, দিস ইজ নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, আর ভেতরে যে আমাদের ফ্লুইডের মতো অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। এর মধ্যে যে আমরা ফাইবারের মতো অংশ দেখতে পাচ্ছি, দিস ইজ আওয়ার ক্রোম্যাটিন ফাইবার। আর ভেতরে আমাদের যে কন্ডেন্স অংশটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ নিউক্লিওলাস। ওকে, এটা আমাদের ট্রু নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। ওকে, তো ট্রু নিউক্লিয়াস কোনটা? যার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে।
নিউক্লিয়াস উইথ নিউক্লিয়ার মেমব্রেন ইজ আওয়ার ট্রু নিউক্লিয়াস। ওকে ওকে, এবার আমরা নিউক্লিয়াস নিয়ে আর একটু কথা বলবো। হোয়াট ইজ নিউক্লিয়াস? নিউক্লিয়াসটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার মেমব্রেন প্লাস জেনেটিক ম্যাটেরিয়াল। নিউক্লিয়ার মেমব্রেন আর জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ, এই দুটো নিয়েই কিন্তু আমাদের নিউক্লিয়াসটা তৈরি হয়ে থাকে। ওকে, তো এটা আমরা স্ট্রাকচার একটু আগে দেখলাম, এরকম হয়ে থাকে। দিস ইজ আওয়ার ট্রু নিউক্লিয়াস। ট্রু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে আর আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, দ্যাট ইজ আওয়ার ডিএনএ। এটা কিন্তু আমাদের ডিএনএ। ওকে, দিস ইজ আওয়ার জেনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এইবার এই যে আমাদের কাছে ট্রু নিউক্লিয়াসটা রয়েছে, এখান থেকে যদি আমরা বাইরের এই যে আউটার ডাবল মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেনটাকে যদি আমরা রিমুভ করে ফেলি, বের করে ফেলি, তাহলে আমাদের বাকি যে অংশটা পড়ে থাকবে, দ্য নিউক্লিয়াস ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন, সেটাকে কিন্তু আমরা বলবো নিউক্লিয়য়েড বা ফলস নিউক্লিয়াস। ওকে, এইখানে আমাদের এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনটাকে যদি আমরা রিমুভ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কাছে যে অংশটা পড়ে থাকবে সেখানে শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকবে। ওকে, শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকবে। তো এইরকম নিউক্লিয়াসকে আমরা কি বলবো? দিস ইজ আওয়ার নিউক্লিয়য়েড অর ফলস নিউক্লিয়াস অর প্রিমিটিভ নিউক্লিয়াস। দিস ইজ ফলস নিউক্লিয়াস অর প্রিমিটিভ নিউক্লিয়াস। ওকে, এই যে আমাদের নিউক্লিয়য়েড, এখানে দিস ইজ ডিভয়েড অফ নিউক্লিয়াস, ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন, দ্যাট ইজ আওয়ার নিউক্লিয়য়েড। ওকে, একই রকম ভাবে যেভাবে আমরা নিউক্লিয়াস থেকে যদি আমরা নিউক্লিয়ার মেমব্রেনটাকে বাইরে বের করে ফেলি, তাহলে যে অংশটা পড়ে থাকছে সেটা আমাদের নিউক্লিয়য়েড। একই রকম ভাবে আমরা ভাইরাসের ক্ষেত্রে এই সেম কনসেপ্টটা ইউজ করতে পারবো। একই রকম ভাবে আমরা যদি একটা ভাইরাস দেখি, তাহলে এই ভাইরাসের বাইরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটিনের কোট থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যাপসিড। ক্যাপসিড ইজ দ্য প্রোটিন কোড অফ ভাইরাস। আর তার ভেতরে কিন্তু ভাইরাসের একটা ভাইরাল মেমব্রেন থাকে। যেমনভাবে সেলের মধ্যে সেল মেমব্রেন থাকে, একই রকমভাবে ভাইরাসের মধ্যে ভাইরাল মেমব্রেন থাকে। তো দিস ইজ আওয়ার ভাইরাল মেমব্রেন। আর এর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা থাকে সেটা মূলত কিন্তু আরএনএ থাকে। দিস ইজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে থাকে। এরপর আমরা এখান থেকে যদি এই যে ভাইরাল মেমব্রেনটা রয়েছে, এই ভাইরাল মেমব্রেনটাকে যদি আমরা রিমুভ করে ফেলি, অবশ্যই তার আগে ক্যাপসিডটা রিমুভ হবে, তারপরে ভাইরাল মেমব্রেনটা রিমুভ হবে। তো আমরা যদি রিমুভ ভাইরাল মেমব্রেন, এইটা যদি আমরা ভাইরাল মেমব্রেনটাকে রিমুভ করি, তাহলে আমাদের কাছে যে শুধু আরএনএটা পড়ে থাকবে, অনলি জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, অর দ্য ভাইরাস ডিভয়েড অফ ভাইরাল মেমব্রেন, সেটাকে আমরা কি বলবো? ভাইরয়েড। এটাকে কি বলবো আমরা? ভাইরয়েড। যেমনভাবে আমরা নিউক্লিয়াস ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন ইজ নিউক্লিয়য়েড, নিউক্লিয়াস ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন ইজ আওয়ার নিউক্লিয়য়েড, একই রকম ভাবে ভাইরাস ডিভয়েড অফ ভাইরাল মেমব্রেন ইজ নোন অ্যাজ ভাইরয়েড। ওকে, এটা কিন্তু অনলি জেনেটিক ম্যাটেরিয়াল। আর যেহেতু আমাদের ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকে, তো এখানে ভাইরয়েড মানে শুধুমাত্র আরএনএ কে বোঝায়। ওকে, তো ভাইরাস ডিভয়েড অফ ভাইরাল মেমব্রেন, দ্যাট ইজ আওয়ার ভাইরয়েড। ওকে, এবার প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা একটা ডিফারেন্স দেখে নেব। তো দিস ইজ আওয়ার প্রোক্যারিওটিক সেল, এটা দেখতে অনেকটা এরকম হয়। ওকে, এরপরে আমাদের ইউক্যারিওটিক সেল রয়েছে। তো এবার আমরা ওয়ান বাই ওয়ান একটা ডিফারেন্স দেখে নেব। প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা একটু আগে দেখলাম যে এদের মধ্যে ট্রু নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট থাকে। ওকে, আর যে ট্রু নিউক্লিয়াসটা থাকে না, ফলস নিউক্লিয়াস থাকে, সেটাকে নিউক্লিয়য়েড বলা হয়। নিউক্লিয়য়েড প্রেজেন্ট থাকে এদের মধ্যে। ওকে, কিন্তু আমরা যদি এর কন্ট্রাস্টে আমরা যদি ইউক্যারিওটিক সেলের কথা বলি, তাহলে এখানে কিন্তু আমাদের ট্রু নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকে। এরপরে আমাদের এই যে প্রোক্যারিওটিক সেল, এখানে সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে। ডিএসডিএনএ মিনস ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এখানে দুটো স্ট্র্যান্ড থাকে, অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড থাকে, আর এইটা কিন্তু সার্কুলার থাকে। ওকে, ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল এটা দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। ওকে, সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ প্রেজেন্ট থাকে ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল নিউক্লিয়াস। ওকে, এরপরে আমরা যদি ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসের কথা বলি, এখানে লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ প্রেজেন্ট থাকে। ওকে, সেটা দেখতে এইরকম হয়ে থাকে। ওকে, এরপরে আমাদের এই যে প্রোক্যারিওটিক সেল, এখানে কিন্তু আমাদের হিস্টোন প্রোটিনটা অ্যাবসেন্ট থাকে। হিস্টোন প্রোটিন এটা আমাদের একটা ডিএনএর মধ্যে একটা প্রোটিন প্রেজেন্ট থাকে। এটাকে ডিএনএ তে বলা যাবে না, এটা ডিএনএ বলা যায় না, এটা আমাদের ক্রোমোজোমের মধ্যে প্রোটিনটা প্রেজেন্ট থাকে। ওকে, এরকম ক্রোমোজোম যদিও আমাদের হয়, এখানে আমাদের ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে, এটা অনেক ধরনের হয়ে থাকে। ওকে, এরপরে আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু আমাদের হিস্টোন প্রোটিনটা প্রেজেন্ট থাকে। ওকে, এরপরে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর প্রেজেন্ট। প্লাস মিন্স প্রেজেন্ট।
এখানে আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট। একটু ভুল হয়ে গেছে, এক মিনিট। ওকে, আমি একটু পরে এটা কারেকশন করছি, এটা অ্যাবসেন্ট হবে। ওকে, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট। নেক্সট আমরা যদি এখানে দেখি, এখানে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এখানে প্রেজেন্ট থাকে। ওকে, এরপরে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে রাইবোজোম সেটা আমাদের 70S টাইপের হয়, আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমাদের যে রাইবোজোম সেটা 80S টাইপের হয়। ওকে, এস তোমরা যারা জানো না, এস মানে হচ্ছে সেডবার্গ ইউনিট। ওকে, এটা আমরা রাইবোজোমের ক্ষেত্রে দেখব। এটা আমি একটু কারেকশন করে নিই। তো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলটা অ্যাবসেন্ট থাকবে। ওকে, অ্যাবসেন্ট। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলটা প্রেজেন্ট থাকবে। এইবার আমরা প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলের একটা স্ট্রাকচার দেখে নেব। আমরা যদি প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডটেড স্ট্রাকচার, দিস আর রাইবোজোমস। এইখানে আমাদের এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। আর এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটা ভেতরের দিকে একটা ফোল্ডিং তৈরি করে, ইনফোল্ড অর ইনভেজিনেশন অফ দ্য সেল মেমব্রেন। ওকে, এটা ভেতরের দিকে একটা ইনার ফোল্ড তৈরি করে, এই ফোল্ডটাকে বলা হয় মিজোজোম। ওকে, এটা আমাদের প্লাজমা মেমব্রেন, দিস ইজ সেল ওয়াল। সেল ওয়ালের বাইরে একটা ক্যাপসুল থাকে, দিস ইজ এক্সট্রা লেয়ার ফর প্রোটেকশন। আর এইখানে এইটা আমাদের রয়েছে সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, দিস ইজ আওয়ার নিউক্লিয়েড। এর বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো লেয়ার কিন্তু নেই। ওকে, এই যে নিউক্লিয়েড, এর বাইরে কিন্তু কোনো মেমব্রেন নেই। ওকে, সো দিস ইজ মেমব্রেনলেস নিউক্লিয়াস, দ্যাট ইজ নোন অ্যাজ নিউক্লিয়েড। এরপরে বাইরে যে ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ সাইটোপ্লাজম, দিস ইজ ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম। ওকে, বেশিরভাগ প্রোক্যারিওটিক সেল ব্যাকটেরিয়া হয়। আর এইখানে এক্সট্রা নিউক্লিয়ার যে ডিএনএ, যেটা নিউক্লিয়াস ছাড়াও বাইরে একটা সার্কুলার ডিএনএ থাকে, এটাকে বলা হয় প্লাজমিড। ওকে, এবার ইউক্যারিওটিক সেলে যদি আমরা কথা বলি তাহলে তোমরা অনেকে স্ট্রাকচারটা অলরেডি জানো। দিস ইজ দ্য স্ট্রাকচার। এখানে সেল ওয়াল দেখতে পাচ্ছি আমরা বাইরে, এর ভিতরে আমরা সেল মেমব্রেন দেখতে পাবো, এর ভিতরে সেল মেমব্রেন রয়েছে। দিস আর সাইটোস্কেলিটনস, দিস আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ নিউক্লিওলাস, দিস ইজ নিউক্লিয়াস। ওকে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, ওকে, গলজি কমপ্লেক্স। তো এই স্ট্রাকচারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, ওকে, আজকের মতো এখানে। এরপর পরেরগুলো আমরা পরের লেকচারে দেখব, পরের অংশগুলো পরের লেকচারে হবে। এই লেকচারের পুরো পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা অলরেডি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিয়েছো, তোমরা এই পিডিএফ থেকে কিন্তু এটা পড়ে নেবে। আর এর যে কোশ্চেন, সেটা কিন্তু আমি এই লেকচারে অ্যাড করিনি। এটার জন্য একটা ডিফারেন্ট আমি কোশ্চেন সেকশন নেব, কোশ্চেনের জন্য একটা ডিফারেন্ট সেশন হবে। সেখানে এই লেকচারের আমরা বিভিন্ন কোশ্চেন আমরা কিন্তু সেখানে প্র্যাকটিস করব। যারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এই লিঙ্কের মাধ্যমে জয়েন করতে পারবেন। ওকে, তো আজকের লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেকচারটি তোমরা লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি কারো কোথাও কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকের লেকচারটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল। Okay, so thank you so much for attending today's class. I hope you liked it, you enjoyed it. I hope to see you in the next class. Till then, stay on, take care, goodbye.